যোগাযোগ করুন অ্যাডভোদুনিয়ার সঙ্গে। নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে চান? সোশ্যাল মিডিয়ায় ইনকাম করবেন কিভাবে ভাবছেন? পাবলিক রিলেশন নিয়ে রয়েছে দুশ্চিন্তা, চায়ের থেকে নয়। এই বিষয়ে জানতে যোগাযোগ করুন মাই ডিজিটেকে। মাই ডিজিটেক আপনার সাধ্যের মধ্যে আপনার ওয়েবসাইট গড়ে তুলবে আকর্ষণীয়, পাশাপাশি আপনার ডিজিটাল মার্কেটিং এর সমস্যাও করবে সমাধান। সহজ উপায়, সহজভাবে সাধ্যের মধ্যে সাজাবে আপনার স্বপ্নের ওয়েবসাইট। এছাড়াও যে কোনো পাবলিক রিলেশনের মতো বিষয়ের সমাধানও পাবেন একই ঠিকানায়। যোগাযোগ করুন মাই ডিজিটেক, আমাদের ওয়েবসাইট www.mydizitech.in বা যোগাযোগ করুন 6290349864 নম্বরে। বিনোদন থেকে বিজ্ঞাপন, মিউজিক ভিডিও থেকে ওয়েব সিরিজ, এন্টারটেইনমেন্ট জগতে এবার রেভলিউশন। নতুন মিউজিক ভিডিও এবং ওয়েব সিরিজের সম্ভার সাজিয়েছে অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। সংস্থার বিজ্ঞাপন তৈরিতেও অরিন মিডিয়ায় রয়েছে দক্ষ প্রোডাকশন টিম। ভিজিট করুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজ অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আধুনিক বিজ্ঞাপন তৈরি করাতে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমাদের মেইল আইডি orinmusicbanglaofficial@gmail.com বা যোগাযোগ করুন 9395849144 এই নম্বরে। অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট, ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার। নমস্কার, আপনারা দেখছেন স্কাই নিউজ বাংলা, আপনাদের সঙ্গে আমি রিঙ্কি। আজকের ডেস্ক ডিসকাশনে আপনাদের সামনে বহুত গুরুত্বপূর্ণ কিছু খবর তুলে ধরবো। আমরা প্রত্যেকদিনই ডেস্ক ডিসকাশনে প্রতিদিনের যত বাছাই করা গুরুত্বপূর্ণ খবরগুলি থাকে সেই খবরগুলি চেষ্টা করি আপনাদের সামনে পৌঁছে দেওয়ার। আর একইভাবে আজও আজকের ডেস্ক ডিসকাশনে আমি রিঙ্কি আপনাদের সামনে আজকের যে বাছাই করা গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর রয়েছে, যে খবরগুলি আপনাদের কাছ পর্যন্ত পৌঁছানো ভীষণ দরকার, সেই বিভিন্ন যে গুরুত্বপূর্ণ খবর রয়েছে সেই খবরগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের মধ্যে আজ থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর বৈঠক রয়েছে। সেই খবরের বিভিন্ন যে ডিটেলস তথ্য রয়েছে সেই তথ্য একে একে আপনাদের সামনে তুলে ধরবো। এরই পাশাপাশি যে আর্থিক সরকারি যেই খরচ রয়েছে সেই খরচে কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বা নবান্নর তরফ থেকে একটা নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। বলা যেতে পারে লাগাম টেনেছে এবার রাজ্যের সরকার। সামনে 26-এর নির্বাচন, আর তার আগে কিভাবে রাজনৈতিক মহলে এই নবান্নের নতুন নির্দেশিকা একেবারে ফল ফেলতে পারে সেই বিষয়গুলো একে একে আপনাদের সামনে তুলে ধরবো। এর পাশাপাশি আজ সকালে রীতিমতো যখন মানুষের ঘুম ভাঙে তখনই সবার প্রথম যে খবর উঠে আসে সামনে তা হলো দিল্লি একেবারে কেঁপে উঠেছে, অর্থাৎ রাজধানীতে আজ ভূমিকম্প হয়েছে। সেই বিভিন্ন তথ্য একে একে আপনাদের সামনে তুলে ধরবো। এবং তার পাশাপাশি দিলীপ ঘোষ কিন্তু আজ একটি জল্পনামূলক মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সেই খবরও আজ তুলে ধরবো আপনাদের সামনে। এবং প্রথমেই যেমনটা বললাম, আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ কিন্তু বৈঠক রয়েছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। কি বিষয় নিয়ে বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠক কবে কখন হবে এবং ঠিক কি কি কর্মসূচি রয়েছে সেই বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরবে আমার সহকর্মী সিনজিনির কাছে সরাসরি চলে যাবো। সিনজিনি, যেমনটা আমি শুরুতেই বললাম, অর্থাৎ ওমর আব্দুল্লাহ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা বিশেষ বৈঠক রয়েছে। এমন বৈঠক কিন্তু এর আগে আমরা দেখিনি, রাজনৈতিক মহলে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই বৈঠক। কি জানা যাচ্ছে এই বৈঠকের বিষয়ে? একদমই রিঙ্কি, তুমি যেটা বললে খুবই তাৎপর্যপূর্ণ যে রাজনৈতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। তার কারণ কি? বেশ কয়েকটা কারণ রয়েছে, সেটা আমি বিস্তারিত বলবো। ওমর আব্দুল্লাহ এই যে অপারেশন সিন্দুর এবং তার আগে পেহেলগাম জঙ্গি হামলা, এরপর প্রথমবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসছেন এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরও প্রথমবার বঙ্গে আসছেন ওমর আব্দুল্লাহ। এবং ওমর আব্দুল্লাহ এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বৈঠক, এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দিকে তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল আগ্রহের সঙ্গে যে কি কি আলোচনা হতে পারে। প্রথম পর্যায়ে বলা হচ্ছে যে তিনি শুধুমাত্র একটি পর্যটন বৈঠকে এসেছেন, কিন্তু শুধুমাত্রই এটা কি পর্যটন বৈঠক, না এর পিছনে আরো বড় কোনো আলোচনার পরিসর রয়েছে, সেইটা কিন্তু প্রথম একটা জল্পনার জায়গা। তার কারণ
এমনটা বলা হচ্ছে যে ওমর আব্দুল্লাহ বাংলাতে যে বাংলার যে পর্যটন রয়েছে, বাংলায় যত পর্যটক কাশ্মীরে বেড়াতে যান সেই পর্যটকদের ধরতে বাংলাতে আসছেন ওমর আব্দুল্লাহ, এমনটা কিন্তু বলা হচ্ছে মূলত। তার কারণ আপনারা জানেন যে পেহেলগাঁও জঙ্গি হামলা যে হয়েছে তারপর কিন্তু কাশ্মীরের পর্যটন একেবারে কোমর ভেঙে গেছে কাশ্মীরের পর্যটনের, এবং কাশ্মীরের পর্যটনকে আরও একবার নতুন করে চাঙ্গা করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে কাশ্মীরের প্রশাসন। সেই জায়গা থেকে ওমর আব্দুল্লাহ যে বাংলাতে আসছেন এমনটা কিন্তু মনে করা হচ্ছে, কারণ আপনারা জানেন বাংলা থেকে বহু মানুষ প্রতি বছর কাশ্মীরে ঘুরতে যান, তার ফলে বাংলা কিন্তু কাশ্মীরের পর্যটনের জন্য একটা বড় সড়ো বাজার, বড় সড়ো জায়গা। এবার আসবো রাজনৈতিক বিশ্লেষণের জায়গায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কিন্তু বিভিন্ন সময়ে ইন্ডিয়া জোটের বিভিন্ন নেতারা এসে থাকেন। ওমর আব্দুল্লাহ তেমনই একজন নেতা যিনি ইন্ডিয়া জোটের এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসছেন। এর আগে আমরা দেখেছি যে অখিলেশ যাদব এসেছেন, এর আগে দেখেছি যে আরজেডি বিহারের তেজস্বী যাদব এসেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু তাদের অত্যন্ত ভালো সম্পর্ক, এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ইন্ডিয়া জোটের একটা বড় সড়ো মুখ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তার ফলে তার সঙ্গে দেখা করতে আসবেন অন্যান্য নেতারা, এটা কিন্তু বারংবার হয়ে থাকে। এবং এই জায়গা থেকে শুধুমাত্র এমনটা নয়, এর আগে দেখা গেছিল যখন আমরা দেখেছিলাম যে পেহেলগাঁও জঙ্গি হামলা হয়েছিল, সেই সময় জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর সঙ্গে বৈঠক করতে দেখা গেছিল নরেন্দ্র মোদীর, এবং নরেন্দ্র মোদীর যখন চেনাব সেতু উদ্বোধন করলেন সেই সময়ও মোদীর পাশে দেখা গেছিল ওমর আব্দুল্লাহকে। সেটা যেমন একটা ছবি, পাশাপাশি এখন ইন্ডিয়া জোটের অন্যতম নেত্রী, অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কিন্তু দেখা করতে আসছেন ওমর আব্দুল্লাহ, সেটাও কিন্তু একই রকমভাবে তাৎপর্যপূর্ণ একটা ছবি। রিঙ্কি, একেবারে যেমনটা তুমি বলে সিঞ্জুরি, অর্থাৎ আমরা এর আগেও দেখেছিলাম কিন্তু যখন বাংলাদেশ একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল সেই ক্ষেত্রে কিন্তু ইউনূসের দূত বলা যেতে পারে, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক প্রকার বৈঠক করেছিলেন। আর এবার একদিকে আমরা দেখেছিলাম চেনাব সেতু উদ্বোধনের সময় ওমর আব্দুল্লাহ একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছিলেন সেই উদ্বোধনের সময়, এবং এবার বাংলা অর্থাৎ রাজ্যে পা রেখেছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই বৈঠকে কি কি বিষয় উঠে আসে সেদিকে অবশ্যই আমরা নজর রাখছি। তবে এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবর যেমন আপনাদের জানালাম, অর্থাৎ এই নবান্নের তরফ থেকে একটা নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, এবং সেই নতুন নির্দেশিকায় একেবারে যে সরকারি ব্যয় রয়েছে সেই সরকারি ব্যয়ের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কাটছাট নির্দেশিকা করা হয়েছে। সেই বিষয় নিয়ে আমি যাব আমার সহকর্মী অনুষ্কার কাছে। অনুষ্কা, যেমনটা আমরা দেখতে পাচ্ছি 26-এর সামনেই নির্বাচন, এবং সেই নির্বাচনের আগেই কিন্তু এই যে নবান্নর তরফ থেকে একটা নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, এটা কিন্তু রাজনৈতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কি জানা যাচ্ছে এই বিষয়টা? একেবারে দেখো রিঙ্কি, বিধানসভা ভোটের যখন আর মাত্র কয়েকটা মাস বাকি, তার মধ্যেই দেখা গেল যে এই নতুন নির্দেশিকা যা জারি করা হলো সোমবারে, এই নতুন নির্দেশিকায় কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন পরিবর্তন আছে, এবং 2023-এ যে শেষ নির্দেশিকা ছিল সেই নির্দেশিকার থেকে কিন্তু দেখা গেল যে অনেকটাই অর্থ খরচে লাগাম টানতে দেখা গেল নবান্নকে। আমি প্রথমেই আসবো একেবারে পূর্ত, সেচ এবং গ্রামোন্নয়ন, স্বাস্থ্য বিভাগ এবং গ্রাম পঞ্চায়েত, এই বিভাগে কিন্তু যেই খরচা 2023-এ আমরা দেখেছিলাম যে 5 কোটি টাকা খরচা ছিল, সেই খরচা কমিয়ে কিন্তু 3 কোটি টাকা ঊর্ধ্বসীমা হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ এখন থেকে এই যেই প্রকল্পগুলো থাকবে সেই প্রকল্পে কিন্তু একেবারে 3 কোটি টাকার মধ্যেই খরচা করতে হবে, এমনটাই কিন্তু জানালো নবান্ন। এবং আমরা বুঝতে পারলাম যে 2023-এর যেই নির্দেশিকা অর্থাৎ 5 কোটি, সেখান থেকে কিন্তু 2 কোটি টাকা অর্থ ব্যয় লাগাম টানা হলো। এর পাশাপাশি আমি বলবো যে সুন্দরবন উন্নয়ন, উত্তরবঙ্গ উন্নয়ন এবং পশ্চিমাঞ্চল উন্নয়নে কিন্তু যেটা আগে ছিল 3 কোটি টাকা, সেই 3 কোটি টাকা কিন্তু কমিয়ে আনা হলো 1 কোটি টাকাতে। অর্থাৎ এখানেও কিন্তু 2 কোটি টাকা অর্থ ব্যয় কিন্তু লাগাম টানা হলো। এবং এরপরে আমি আসবো হচ্ছে যেটা তথ্য সংস্কৃতি বিভাগ এবং শিল্প বিভাগে, সেখানে কিন্তু একেবারে সব থেকে বেশি 75 লক্ষ টাকা খরচা করতে পারবে এমনটাই কিন্তু সেখানে লেখা আছে, এবং অন্যান্য সমস্ত খরচা বাবদ 50 লক্ষ টাকা ঊর্ধ্বসীমা, এমন
এমনটাই কিন্তু ঠিক করলো নবান্ন, এবং এর পরেও কিন্তু সমস্তটা খতিয়ে দেখা হবে যে আদৌ সেই টাকা খরচা করা যায় কিনা, তবেই সেই ঊর্ধ্বসীমার যে পরিমাপ সেই পরিমাপ থেকে কিন্তু সেখান থেকে টাকা যাবে। এবং এই ক্ষেত্রে যেই যা জানা যাচ্ছে নবান্ন মারফত যা জানা যাচ্ছে যে এই যে এতদিন ধরে যেই লাগাম ছাড়া যেই খরচা একেবারে উপরহস্ত হয়ে যেই খরচা করা হয়েছে সেই খরচার কিন্তু কোনোভাবে রিভিউ তারা দিতে পারছে না। কিভাবে এত খরচা বেড়েছে তা যখন দেখা হচ্ছে তখন কিন্তু বেশিরভাগ সময় সেই খরচার কোনো ডিটেলস ইনফরমেশন পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে। এবং এর পাশাপাশি আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের এই যে আবাস যোজনা বলো বা একাধিক প্রকল্প, সেই প্রকল্পের থেকে যেই টাকা পাওয়া যাচ্ছে না, এর জন্য কিন্তু রাজ্য বহুদিন ধরে এই বিষয়ের উপরে সরব হয়েছে এবং আমরা দেখেছি পূর্বে বহু বিক্ষোভ হয়েছে এই কারণে। এবং সেখান থেকে এই যে রাজ্যের যে প্রকল্পগুলো আছে অর্থাৎ সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, এই ধরনের প্রকল্পগুলি সেখানে যেই টাকা খরচা হচ্ছে, এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্পে যেই টাকা খরচা হচ্ছে সেটা একেবারে নবান্ন ভাণ্ডার থেকেই যাচ্ছে, যার কারণে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে চাপের মুখে পড়তে হয়েছে। এবং সেই কারণেই হয়তো এমনটাই মনে করা হচ্ছে যে এই মুহূর্তে এই বিধানসভা নির্বাচনের আগে একেবারে খরচায় লাগাম টেনে এই যেই রাজ্যের কাছে এই মুহূর্তে যে টাকা রয়েছে তার মধ্যেই সমস্তটা মেটানোর কথা ভাবা হচ্ছে। এবং এর পাশাপাশি আমি তোমাকে জানাবো রিঙ্কি যে আজকে ঝাড়খণ্ডের রাঁচিতে একটি বৈঠক আছে, সেখানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখানে রাজ্যের তরফ থেকে থাকবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবং সেই বৈঠকে আজকে এই কেন্দ্রের বিরুদ্ধে এই ধরনের যেই সমস্যাগুলো এই আর্থিক আবাস যোজনা সংক্রান্ত বা 100 দিনের কাজের যেই প্রকল্পের যেই টাকা যা পাওয়া যাচ্ছে না সেই বিষয়ে সরব হতে দেখা যাবে হয়তো চন্দ্রিমা ভট্টাচার্যকে। রিঙ্কি একেবারে অনুষ্কা যেমনটা বললো, অর্থাৎ সামনে 26-এ নির্বাচন আর এর আগে যেমন ভাবে সরকার বা নবান্নর তরফ থেকে একাধিক যে জনকল্যাণমূলক প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পের ক্ষেত্রে যেখানে বারংবার আমরা দেখেছি একটা বিপুল পরিমাণ ব্যয় করা হয়েছিল, কিন্তু সেই পরিমাণ ব্যয় করার পরও কিন্তু কোনো রকম লাভ হয়নি, এমনটাই কি কোথাও মনে করছে নবান্ন? আর সেই কারণেই কি নির্দেশিকা, এবং এই নির্দেশিকা জারির ফলে আগামী 26-এ যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে এর কতটা ফল দেখা যাবে সেই দিকেও কিন্তু আমরা একইভাবে নজর রাখছি। অন্যদিকে দিলীপ ঘোষের যে বিষয়টি আপনাদের একেবারেই শুরুতে জানিয়েছিলাম, অর্থাৎ দিলীপ ঘোষ একেবারে গতকাল কেন্দ্রের সঙ্গে মিটিং করে এবং সেই মিটিং শেষে যখন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দিলীপ ঘোষ সম্মুখীন হয় সেক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একটি একেবারে জল্পনামূলক মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেছিলেন একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনোভাবে এই দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে যারা রয়েছে তারা কোথাও না কোথাও হতে পারে দুর্নীতির সঙ্গে যুক্ত। এই যে নতুন মন্তব্য দিলীপ ঘোষের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি তা কিন্তু রাজনৈতিক মহলে এক নতুন জল্পনা সৃষ্টি করেছে বলা যেতে পারে। 21শে জুলাইয়ের আগে এবং 26-এর যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে ঠিক কি বলেছিলেন দিলীপ ঘোষ, কি বোঝাতে চেয়েছিলেন, কেন এমনটা বলেছিলেন, সেই গোটা বিষয় বিস্তারিত জানাবে আমার সহকর্মী শ্রীপর্ণা। শ্রীপর্ণা, যেমনটা আমি বললাম, অর্থাৎ দিলীপ ঘোষের এই যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 26-এর ভোটের আগে এবং একইভাবে 21শে জুলাইয়ের আগে কি বলেছিলেন তিনি, কেন বলেছিলেন, কি জানা যাচ্ছে? একেবারেই রিঙ্কি, তুমি যেটা বললে যে 26-এর যে নির্বাচন এবং তার আগে যে 21শে জুলাই একেবারে দোরগোড়ায় করা নাড়ছে, তার আগে কিন্তু দিলীপ ঘোষের এই মন্তব্য আসলেই কিন্তু জল্পনার যথেষ্ট উৎস তৈরি করছে। কিন্তু আমি প্রথমেই বলে রাখি যে কেবলমাত্র এই বক্তব্যই কেন, এর আগে কিন্তু দীর্ঘ বহুদিন ধরে বহু মাস ধরে কিন্তু এমনই একটা জল্পনার উৎস তৈরি হয়েছে যে কি দিলীপ ঘোষের অস্তিত্ব এবং রাজ্য বিজেপিতে তার কন্ট্রিবিউশন নিয়ে কিন্তু বড় বড় প্রশ্নবোধক চিহ্ন উঠে আসছে বারে বারে। এবং যে গত কিছুদিন আগেই যে নব্য সভাপতি, রাজ্য সভাপতি যে হিসাবে যে অভিষিক্ত হলো শ্রমিক ভট্টাচার্য, সেই যে সভা, সেই সংবর্ধনার সভায়ও কিন্তু দিলীপ ঘোষকে দেখা যায়নি এবং এই বিষয়টি কিন্তু যথেষ্ট পরিমাণে প্রশ্নবোধক চিহ্ন জাগিয়েছিল সকলের মনেই। যদিও এর আগে থেকে যখন অমিত শাহের বাংলা সফর হয়েছিল সেই বাংলা সফরেও কিন্তু দেখতে পাওয়া যায়নি দিলীপ ঘোষকে। এই বিষয়গুলোর প্রত্যুত্তরে দিলীপ ঘোষ একটা কথাই বলেছেন যে যেখানে আমাকে ডাকা হয় আমি সেখানে যাই এবং যেখানে আমাকে ডাকা হয় না সেখানে আমি কেনই বা যাবো। তো এই প্রসঙ্গ কিন্তু জানা গেছিল দিলীপ ঘোষের মুখ থেকে। এবং এরপরও আরেকটি বিষয় যেটি উঠে আসছে যে কি বিজেপি
বিজেপির অন্দর মহলে কিন্তু একটা প্রকাশ্য কিন্তু অলিখিত একটি দ্বন্দ্ব আছে নব্য বিজেপি এবং আদি বিজেপি। এই জন্য একটি যে দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্ব কিন্তু একেবারেই পুরনো নয়। এই যে বিজেপির যে মূল যে ফাঁটা, বিজেপি যে একেবারে কোমর বেঁধে লেগেছে বাংলায় নিজেদের পদ্ম শিবির বা পদ্ম ফুল ফোটাবার আশায়, কিন্তু তার আগে যে তারা নিশানা করছে তাদের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যে তাদের কি কি খামতি আছে বা তাদের দলে কি কি যে ডিসপুট আছে সেই বিষয়গুলো নিয়ে যখন বিজেপি প্রশ্ন করছে, তার আগে কিন্তু যে তীর তারা ছুটছে সেই তীরের মুখটা কিন্তু নিজেদের দলের দিকেই আছে। কারণ যে তাদের যে রাজ্য বিজেপি, সেই রাজ্য বিজেপির অবস্থা কিন্তু একেবারেই ভঙ্গুর বলা চলে। কারণ হলো যেখানে অন্তর বিজেপিতেই দ্বন্দ্ব এতটা স্পষ্ট, সেখানে আবার দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে তার বিরোধী দলের নেত্রীর পাশে দাঁড়িয়ে জগন্নাথ মন্দিরে উদ্বোধনের চিত্র। সেখানে কিন্তু জল্পনা হওয়াটা প্রচন্ড পরিমাণে স্বাভাবিক এবং সেক্ষেত্রে কিন্তু যে নামটা তুমি বললে যে দিলীপ ঘোষ, এই দিলীপ ঘোষ কিন্তু বিজেপির একেবারে হেভিওয়েট একটা ফেস। যে পোস্টার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দিলীপ ঘোষ একেবারে তুরুপের তাসের মতো কিন্তু দেখা যেত দিলীপ ঘোষকে। এবং যে 2019-এর নির্বাচন, 2021-এর যে বিধানসভা নির্বাচন, এই যে এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু সর্বাধিকারে যে মুক্তি দেখা গেছিল সেই তার নামই হলো দিলীপ ঘোষ। এখন এই দিলীপ ঘোষই নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন সফরে ডাক পাচ্ছে না। একেবারেই অদ্ভুত একটা বিষয়। কিন্তু এই যে রাজ্য রাজনীতি থেকে শুরু করে গোটা রাজনীতি, পৃথিবীর রাজনীতি এমনই একটা জিনিস যেটা হলো দাবাক ছকের মতো, যেখানে কোন সেনাপতি কোথায় চলে যাচ্ছে এবং কোন নৌকা কিভাবে গিয়ে চেকমেট ফেলছে। তো এই নিয়ে কিন্তু বড় একটা মানে আপ এন্ড ডাউনস দেখতেই পারি। কারণ এটা তুমি যেমনটা বলছো, অর্থাৎ এই যে দিলীপ ঘোষ যেমনটা তুমি বলে একজন হেভি ওয়েট নেতা বিজেপির, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে দিলীপ ঘোষ বারংবার এর আগেও কিন্তু বলেছে তিনি বিজেপিতেই থাকছেন, বিজেপি ছেড়ে তিনি কোথাও যাচ্ছেন না। কিন্তু তারপর জগন্নাথ মন্দিরে তাকে দেখা গেল উদ্বোধনের সময়, এবং একইভাবে দিলীপ ঘোষের আবারও একটা নয়া জল্পনামূলক মন্তব্য উঠে আসছে। নয়া জল্পনামূলক মন্তব্য তুমি বলছো রিঙ্কি, নয়া জল্পনামূলক মন্তব্য একেবারেই আশ্চর্যজনক। কারণ এদিন গত কিছুদিন আগেই যখন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কিন্তু একেবারে গিয়ে সাক্ষাৎ করেছেন দিলীপ ঘোষ, এবং সেখানে কিন্তু জগন্নাথের যে মূর্তি এবং স্মারক দিয়ে তাকে সম্মান দিয়ে সম্বর্ধনা জানিয়েছে দিলীপ ঘোষ। এবং তারপরেই কিন্তু দীর্ঘ যে আধ ঘন্টার মধ্যে 2 দফায় কথোপকথন করেন দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য। এবং তারপরে শ্রমিক ভট্টাচার্য নিজে এসে কিন্তু একটা নীতি দীর্ঘ একটি ভাষণ দেয় সংবাদ মাধ্যম যে মিডিয়ার সামনে, যে প্রেস বাইট দেন, সেই বাইটে কিন্তু তিনি বলছেন যে কি যে দিলীপ ঘোষকে নিয়ে যে জল্পনা তুঙ্গে শুরু হয়েছে, যে দিলীপ ঘোষ 21শে জুলাই রাকে সেই মঞ্চেই কি দিলীপ ঘোষকে দেখা যাবে, আদৌ কি দিলীপ ঘোষ থাকছে বিজেপিতে, নাকি এই নিয়ে তৈরি হচ্ছে আরো জল্পনা। এবং সেক্ষেত্রে কিন্তু যে শ্রমিক ভট্টাচার্যের কথা বলা গেছে, সেক্ষেত্রে কিন্তু শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে বলে দিয়েছেন যে রাজ্য বিজেপিতে কিন্তু দিলীপ ঘোষ থাকছে। কোনো রকম কোনো জল্পনার যে জন্ম, সেই জন্ম দেওয়ার আগেই তা মেরে ফেলছেন শ্রমিক ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য এই কথাটি বলেছেন। এবং তারপরে যেটি শোনা গেল, পরের দিন সকালে বুধবার সকালে দিল্লির যে যুগ্ম যে সম্পাদক, তার সঙ্গে কিন্তু যে কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। এবং সেখানে শিব প্রকাশের সঙ্গে কথা বলে বেরিয়ে এসে তিনি বললেন যে পশ্চিমবঙ্গের রাজ্য যে মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী অনুষ্ঠানটি নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, myddigitech.in, indiabricks.in, advodunia.com, দাওয়াতে কাশ্মীর, আদিকন ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। স্বপ্নের বাড়ির সন্ধান করছেন? ব্রোকারের সঙ্গে ঘুরতে ঘুরতে ক্লান্ত? চিন্তা নেই, এবার একটা ক্লিকেই মিলবে আপনার স্বপ্নের বাসস্থান। আপনাদের স্বপ্নের বাসস্থানকে আপনার হাতের মুঠোয় নিয়ে এসেছে ইন্ডিয়া ব্রিক্স। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.indiabricks.in আর পেয়ে যান আপনার স্বপ্নের ঠিকানা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9831904288 এই নম্বরে। ইন্ডিয়া ব্রিক্স, আপনার স্বপ্ন পূরণের চাবিকাঠি। প্রতারণার শিকার হয়েছেন? বুঝতে পারছেন না কি করবেন, কোথায় যাবেন? আইনি জটিলতায় হয়রানির সম্মুখীন? চিন্তা নেই, যে কোনো আইনি জটিলতার সমাধান এক ক্লিকে। ফৌজদারি হোক বা সিভিল অথবা কর্পোরেট আইনি জটিলতা, যে কোনো জটিলতা কাটাতে যোগাযোগ করুন অ্যাডভোদুনিয়ার সঙ্গে। অ্যাডভোদুনিয়া প্রশিক্ষণ অভিজ্ঞ আইনজীবীদের দ্বারা আপনার মুশকিল আসানের একমাত্র ঠিকানা। শুধু তাই নয়, এই ঠিকানায় পেয়ে যাবেন জিএসটি, ইনকাম ট্যাক্স ফাইলিং এর মতো ঝঞ্ঝাট থেকেও মুক্তি।
আমাদের ওয়েবসাইট www.advodunia.com, আমাদের ফোন নাম্বার 9395849144। আর দেরি কেন, সমস্যা সমাধানের রাস্তা খুঁজতে এখনই যোগাযোগ করুন অ্যাডভোদুনিয়ার সঙ্গে। নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে চান, সোশ্যাল মিডিয়ায় ইনকাম করবেন কিভাবে ভাবছেন? পাবলিক রিলেশন নিয়ে রয়েছে দুশ্চিন্তা, চায়ের থেকে নয়। এই বিষয়ে জানতে যোগাযোগ করুন মাই ডিজিটেকে। মাই ডিজিটেক আপনার সাধ্যের মধ্যে আপনার ওয়েবসাইট গড়ে তুলবে আকর্ষণীয়, পাশাপাশি আপনার ডিজিটাল মার্কেটিং এর সমস্যাও করবে সমাধান। সহজ উপায়, সহজভাবে সাধ্যের মধ্যে সাজাবে আপনার স্বপ্নের ওয়েবসাইট। এছাড়াও যে কোনো পাবলিক রিলেশনের মতো বিষয়ের সমাধানও পাবেন একই ঠিকানায়। যোগাযোগ করুন মাই ডিজিটেক, আমাদের ওয়েবসাইট www.mydigitech.in বা যোগাযোগ করুন 6290349864 নম্বরে। বিনোদন থেকে বিজ্ঞাপন, মিউজিক ভিডিও থেকে ওয়েব সিরিজ, এন্টারটেইনমেন্ট জগতে এবার রেভলিউশন। নতুন মিউজিক ভিডিও এবং ওয়েব সিরিজের সম্ভার সাজিয়েছে অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট সংস্থার। বিজ্ঞাপন তৈরিতেও অরিন মিডিয়ায় রয়েছে দক্ষ প্রোডাকশন টিম। ভিজিট করুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজ অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আধুনিক বিজ্ঞাপন তৈরি করাতে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমাদের মেইল আইডি orinmusicbanglaofficial@gmail.com বা যোগাযোগ করুন 9395849144 এই নম্বরে। অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট, ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার। ছোট একটা বিরতি নিয়ে আবারও ফিরে এলাম এই ডেস্ক ডিসকাশনে, এবং বিরতিতে যাওয়ার আগেই আমি কথা বলছিলাম আমার সহকর্মী শ্রীপর্ণার সঙ্গে, অর্থাৎ দিলীপ ঘোষ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিয়ে একটা জল্পনা সৃষ্টি হয়েছে, অর্থাৎ 26-এর রাজনৈতিক ময়দানের আগেই কি 21শে জুলাইয়ের মঞ্চে একটা রাজনৈতিক বড় সড়ো বদল দেখতে চলেছে রাজ্যবাসী, সেই প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত থেকেই যাচ্ছে দিলীপ ঘোষের এই নয়া বক্তব্যে। একাধিক রাজনৈতিক বিষয় নিয়ে আপনাদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরলাম। তার পাশাপাশি আজ সকালে একেবারে ঘুম থেকে উঠে সবার প্রথম যে খবর আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছে, অর্থাৎ রাজধানী দিল্লি কিন্তু আজ ভূমিকম্পে কেঁপে উঠেছে। সেই নিয়েও বিস্তারিত জানবো আমার সহকর্মী সায়ন্তনীর কাছ থেকে। সায়ন্তনী, আজ কিন্তু সকালে একেবারে দিল্লিতে আমরা দেখেছি একটা ভূমিকম্পের ছবি, এবং বলা যাচ্ছে এটি দীর্ঘতম একটা ভূমিকম্প হয়েছে। সেই বিষয়টা নিয়েও কিন্তু একটু জানাও আমাদের। বৃহস্পতিবার সকাল মানে আজকে সকালে 9:09 নাগাদ রাজধানী কেঁপে ওঠে। প্রায় 15 সেকেন্ড ধরে চলে। রিক্টার স্কেলের মাত্রা 4.4, যেখানে এটা মেনলি সৃষ্টি হয়েছে হরিয়ানা থেকে। হরিয়ানার ঝাঝরের একটি উত্তরাঞ্চলের একটি জায়গা, মাটির 10 কিলোমিটার গভীর থেকে এই ভূমিকম্পের সূত্রপাত ঘটে। সেখান থেকে এটা হরিয়ানার বেশ কিছু জায়গা, দিল্লি এনসিআর আর পাঞ্জাবের বেশ কিছু জায়গায় অনুভূত হয়েছে। তবে এটা এতটাই ছিল যে উত্তরপ্রদেশেরও বেশ কিছু জায়গায় অনুভূত হয়েছে। কিন্তু এক্ষেত্রে একটা কথা বলি যে ক্ষয়ক্ষতি কিন্তু কিছু হয়নি। তবে এই যে 15 সেকেন্ড ধরে যে কম্পন অনুভূত হয়েছে, এটা কিন্তু এখনো অব্দি দীর্ঘতম বলেই অনেকে ব্যাখ্যা করছে। আর একটা যেটা, এরবার কয়েক মাস আগেও কিন্তু দিল্লিতে ভূমিকম্প হয়েছিল। এক্ষেত্রে প্রশ্ন উঠছে বারবার দিল্লিতে ভূমিকম্প হচ্ছে কেন। এক্ষেত্রে তোমাকে যেটা বলে রাখবো, দিল্লিটা ভারতকে সিসমিক জোনে 5 ভাগে ভাগ করা হয়েছে, আর দিল্লি আসে 5 নম্বরে, যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ। এই কারণেই বারবার ভূমিকম্প হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু ভয়াবহ একটা আতঙ্ক ছড়িয়েছে। আজকে সকালেও দেখা গেছে সবাই যে যার বাড়ি থেকে নেমে এসছে, এবং অফিসে যারা ছিল তারা অফিস থেকে বাইরে বেরিয়ে এসছে। রীতিমতো একটা ছবি দেখা গেছে যেখানে তুলসী মঞ্চ কাঁপছে, কম্পিউটার স্ক্রিন কাঁপছে। ভয়টা বাড়ছে বারবার এইভাবে সিসমিক জোনে থাকার কারণে, অলরেডি ঝুঁকিপূর্ণ, কিন্তু সেখানে বারবার ভূমিকম্প কয়েক মাসের মধ্যে হওয়ায় মানুষ কিন্তু খুবই আতঙ্কিত। একেবারে সায়ন্তনী যেমনটা বললো, অর্থাৎ এই যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের উৎসস্থল কিন্তু হরিয়ানা, এবং সেখান থেকে দিল্লির বেশ কিছু জায়গা, মূলত দিল্লি এনসিআর যেটাকে বলা হয়, সেই বিভিন্ন জায়গা কিন্তু একেবারে কেঁপেছে, কম্পন অনুভূত হয়েছে। এবং একই সঙ্গে বলা যেতে পারে যে এটি দীর্ঘতম কম্পন। এবং আজ সকালে এই খবর কিন্তু একেবারে শিরোনামে ছিল, এবং আজ গোটা দিনের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর, সেই খবর কিন্তু একে একে আপনাদের প্রত্যেকের সামনে তুলে ধরলাম। এবং এরকমই আরো নতুন নতুন খবর জানতে আপনারাও অবশ্যই দেখতে থাকুন স্কাই নিউজ বাংলা এবং ডেস্ক ডিসকাশন। এই অনুষ্ঠানটি নিবেদন
অন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, mydigitech.in, indiabricks.in, advodunia.com, দাওয়াতে কাশ্মীর, আদিকন ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। স্বপ্নের বাড়ির সন্ধান করছেন? ব্রোকারের সঙ্গে ঘুরতে ঘুরতে ক্লান্ত? চিন্তা নেই, এবার একটা ক্লিকেই মিলবে আপনার স্বপ্নের বাসস্থান। আপনাদের স্বপ্নের বাসস্থানকে আপনার হাতের মুঠোয় নিয়ে এসেছে ইন্ডিয়া ব্রিক্স। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.indiabricks.in এ আর পেয়ে যান আপনার স্বপ্নের ঠিকানা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9831904288 এই নম্বরে। ইন্ডিয়া ব্রিক্স, আপনার স্বপ্ন পূরণের চাবিকাঠি। প্রতারণার শিকার হয়েছেন? বুঝতে পারছেন না কি করবেন, কোথায় যাবেন? আইনি জটিলতায় হয়রানির সম্মুখীন? চিন্তা নেই, যে কোনো আইনি জটিলতার সমাধান এক ক্লিকে। ফৌজদারি হোক বা সিভিল অথবা কর্পোরেট আইনি জটিলতা, যে কোনো জটিলতা কাটাতে যোগাযোগ করুন অ্যাডভোদুনিয়ার সঙ্গে। অ্যাডভোদুনিয়া প্রশিক্ষণ অভিজ্ঞ আইনজীবীদের দ্বারা আপনার মুশকিল আসানের একমাত্র ঠিকানা। শুধু তাই নয়, এই ঠিকানায় পেয়ে যাবেন জিএসটি, ইনকাম ট্যাক্স ফাইলিং এর মতো ঝঞ্ঝাট থেকেও মুক্তি। আমাদের ওয়েবসাইট www.advodunia.com, আমাদের ফোন নাম্বার 9395849144। আর দেরি কেন? সমস্যা সমাধানের রাস্তা খুঁজতে এখনই যোগাযোগ করুন অ্যাডভোদুনিয়ার সঙ্গে।